আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি মহান আল্লাহ পাকের এই যে অশেষ রহমতের একটা দিন এবং আমাদের যারা আমরা ইসলাম ধর্মের আছি, আমাদের জন্য ত্যাগ, তিতিক্ষা, মহানুভবতা সবকিছুর প্রতীক হচ্ছে এই ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো সবার ত্যাগ, সবার তিতিক্ষা, সবার আত্মত্যাগ বা ধরেন সকল ধরনের মহানুভবতা সব যেন আজকের এই দিনে একাকার হয়ে যায়, সেই আশাতেই আজকে আমার আপনাদের সামনে আসা। সবাই যেমন ঈদ সালামি দেন বা ঈদ গিফট দেন, তো আমার পক্ষ থেকে আজকের এই যে ভিডিওটা বা এই যে আলোচনাটা, আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য আমার তরফ থেকে এটাই হচ্ছে আপনাদের জন্য আমার গিফট বা সালামি, যেটাই বলেন আপনারা, হোয়াটএভার ইউ মে সে। তো আজকের আলোচনাটা হচ্ছে আপনার স্থায়ী রাজস্ব অর্থাৎ সরকারি চাকরিতে স্থায়ী রাজস্ব চাকরি কোনটা এবং অস্থায়ী রাজস্ব চাকরি কোনটা, বা এই দুটার ভিতরে অর্থাৎ স্থায়ী রাজস্ব ভার্সেস অস্থায়ী রাজস্ব, এই যে চাকরি দুটা, এই চাকরি দুটার ভিতরে তফাৎটা কি, এটা নিয়ে মূলত আজকে আমি কথা বলতে এসেছি আপনাদেরকে। আমি আগে একটা বিষয় বলে রাখি, কিছু কিছু চাকরি দেখবেন প্রজেক্টের চাকরি, এই চাকরিগুলো হচ্ছে অস্থায়ী চাকরি এবং এর কোনো রাজস্ব থাকে না, প্লাস আপনি এর কোনো পেনশনও পাবেন না। আমি এই চাকরিগুলো নিয়ে কথা বলতে আসি নাই, আমি এসেছি অস্থায়ী চাকরি রাজস্ব, এইটা কোনটা আর স্থায়ী চাকরি রাজস্ব কোনটা। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার কয়েকদিন আগেই অর্থাৎ এক দুই দিনের ব্যবধানেই বা সামান্য কয়েকটা দিনের ব্যবধানেই আপনার দুটা বড় বড় সার্কুলার আসছে। একটা হচ্ছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এই একটা পদ, এবং যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, এই একটা পদ। ইউনিয়ন সমাজকর্মী পদে লেখা দেখবেন যে পাশে লেখা আছে স্থায়ী রাজস্ব, বুঝতে পেরেছেন, ওই যে ৩১২টা পদে। আর যুব উন্নয়ন অধিদপ্তরের যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ওখানে লেখা আছে অস্থায়ী রাজস্ব। এই বিষয় দুটো নিয়ে আপনাদের মধ্যে অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরকম কিন্তু সার্কুলার আগে পরে যা আসছে অনেক জায়গাতে এরকম লেখা ছিল, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই তখন। আমি আজকে এটাই ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো খেয়াল করেন, স্থায়ী রাজস্ব হচ্ছে স্থায়ীভাবে সৃষ্ট পদ, অর্থাৎ বলতে পারেন যে একেবারে সরকার কর্তৃক অনুমোদিত স্থায়ী পদ, এবং এই চাকরিতে যদি আপনি ঢোকেন আপনার চাকরি একেবারে পার্মানেন্ট, বুঝতে পেরেছেন, আপনি ঢোকা মাত্রই পার্মানেন্ট ধরে নেন। আর অস্থায়ী চাকরি হচ্ছে যে চাকরিগুলা স্থায়ীভাবে সৃষ্ট নয়, অর্থাৎ এইগুলা একটা নির্দিষ্ট সময়কাল পরে আপনার আচার আচরণ বা চাকরির বিধিমালা সবকিছু ঠিকঠাক হওয়ার পরেই আপনি স্থায়ী হবেন, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সেই অস্থায়ী রাজস্ব পদ। ধরে নেন ২ বছরের প্রবেশন কাল, এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব। আর স্থায়ী ২ বছর থাকে, সব চাকরিতেই থাকে, তবে অস্থায়ী রাজস্বতে আপনার অনেক বিধিমালা থাকে, সেগুলো ঠিকভাবে পূরণ হলেই তবেই আপনি স্থায়ী হতে পারবেন। আর স্থায়ী রাজস্বতে এই প্রবেশনকাল ২ বছর হওয়া মাত্রই আপনি স্থায়ী। আর আচার আচরণ থাকে, কিন্তু ওই যে অতিমাত্রার যে আপনার বিধিমালায় এত কিছু পূরণ করা লাগে না, বুঝতে পেরেছেন, যেহেতু পদটা অলরেডি স্থায়ীকরণ করা আছে এবং স্থায়ীভাবেই এটা শূন্য পদ। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন হচ্ছে, আমি আসবো ওই দুইটা চাকরি যে একটু আগে বললাম, ইউনিয়ন সমাজকর্মী আর আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের যে চাকরিটা আছে, এই দুটো বিষয়ে ডিপলি কথা বলবো, তবে আগে একটু বিষয়টা বোঝেন আগে, তাহলে তখন বুঝতে সহজ হবে। স্থায়ী চাকরি হচ্ছে দীর্ঘমেয়াদী এবং নিরাপত্তা অনেক বেশি থাকে এই চাকরিতে, ঠিক আছে। আর অস্থায়ী চাকরি হচ্ছে আপনার স্বল্প মেয়াদী এবং এক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি থাকে। এখন স্বল্প মেয়াদী মানে এই নয় যে আপনার মানে ওই প্রজেক্টের চাকরির মতো করে আউট হয়ে যাবে, এটা বলতে বোঝাচ্ছে কি, মানে আপনি যদি কোনো কারণে চাকরিতে ঢোকেন এবং এক্ষেত্রে যদি সরকার মনে করে যে আপনার স্থায়ীকরণের আগেই কোনো কারণে এই পদটাকে তারা বাতিল করে দিবে বা ধরেন আপনার ওই পদের ওই পদটা রাখবে না, তো সেটা সরকার নাও রাখতে পারে, বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি থাকে। আর স্বল্প মেয়াদী বলতে কি, দেখুন, এই পদগুলা ওই যে বললাম যে পদের তো একটা নাম থাকে, তো সেই নাম যখন পাল্টে যায় তখন দেখা যাচ্ছে তার রোলও পাল্টে যায়, বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনি ঢুকছেন এক পদে কিন্তু তার পদের নাম পাল্টে যাওয়ার কারণে পদের রোলও পাল্টে গেছে, তো সেক্ষেত্রে সেটা স্বল্পমেয়াদী হয়ে গেল না, এই টাইপের, কিন্তু চাকরি চলে যাবে না, বুঝতে পেরেছেন, যদি আপনি একবার স্থায়ীকরণ হয়ে যায় আর কি। এবার আসেন হচ্ছে নিয়মিত বেতন পাবেন স্থায়ী পদে এবং ইনক্রিমেন্টও পাবেন। আর অস্থায়ীতে আপনার বেতন নিয়মিত হবে ইনশাল্লাহ, তবে আপনার পদোন্নতি আর এই যে ইনক্রিমেন্টের বিষয়, ইনক্রিমেন্টও হবে ইনশাল্লাহ, কিন্তু পদোন্নতিটা হচ্ছে স্লো। আর স্থায়ীতে পদোন্নতিটা একেবারে যেভাবে হয় আর কি স্মুথ, সেইভাবে, বুঝতে পেরেছেন, আর ওর ক্ষেত্রে হচ্ছে স্লো। আর অন্যান্য যে সুবিধাগুলো আছে এটা স্থায়ীতে খুব ভালো, বেশি মানে একেবারে যত সকল সরকারি চাকরির যত মানে সুবিধা আছে সবকিছু আপনি স্থায়ী চাকরিতে পাবেন। আর অস্থায়ী চাকরিতে আপনাকে
সুবিধাটা কিছু কিছু কম দেওয়া হবে। ওকে, এই হচ্ছে বিষয়। সরকারি চাকরিতে আপনি মানে স্থায়ী যেটা, সেটা হচ্ছে আপনি পেনশন বা গ্র্যাচুইটি অন্যান্য যখন মানে মানে যত সুযোগ সুবিধা আছে, এটাকে বলেছি আমি, এটা তারপরে আরেকবার বললাম, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর অস্থায়ীতে এগুলো আপনাকে নিশ্চিত করতে গেলে কিছু আরো মানে খাটতে হবে আর কি, এই আর কি। প্লাস ভাতা কিছু কিছু জায়গায় কম পেলেও পেতে পারে। আর স্থায়ী চাকরি হচ্ছে একেবারে চাকরি, একবার যদি আপনি পেয়ে যান আল্লাহর ইচ্ছায়, তো চাকরি আপনি মরলেও চাকরি মরবে না, বুঝতে পেরেছেন? তার মানে আপনি যদি মরেও যান চাকরি মরে যাবে না, আপনার চাকরি থেকে যাবে আপনার নামে, সহজ কথা। আর অস্থায়ী চাকরি হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত স্থায়ীকরণ না হচ্ছে, সে যতদিনের বিষয় ততদিন পর্যন্ত ঝুঁকি থেকে থাকে। ওকে, এই হচ্ছে বিষয়। আরো অনেক বিষয় ছিল, তবে সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে, তাহলে স্যার আমরা কি করব? যেসব চাকরিতে অস্থায়ী রাজস্ব লেখা, সেই সব চাকরিতে কি আমরা যাব না? ওগুলো কি সরকারি নয়? দেখুন ভাই, সবই সরকারি, ওটাও সরকারি, স্থায়ী অস্থায়ীটাও মানে অস্থায়ী রাজস্বটাও সরকারি। আমি আগেই বলেছি প্রজেক্ট বাদে, কিন্তু এগুলা প্রজেক্টের হলে আলাদা কথা। তো দেখবেন যে সার্কুলার আসলে স্থায়ী রাজস্ব অস্থায়ী রাজস্ব সবই লেখা থাকে। অর্থাৎ যখন একটা অধিদপ্তরের সার্কুলার গুলো আসে, যেসব পদগুলা অনেক আগে থেকে সাংবিধানিকভাবে স্বীকৃত বা সরকারের দ্বারা সৃষ্ট শূন্য পদ, সেগুলো হচ্ছে স্থায়ী রাজস্ব। এবং পরবর্তীতে যেগুলা আপনার কাজের জন্য, কাজের উন্নতির জন্য বা কাজের প্রক্রিয়াকে আরো বেশি মানে মানে দৃঢ় করার জন্য যেসব বা আরো বেশি স্মুথ করার জন্য যেসব পদগুলো তৈরি করা হয়েছে নতুন ভাবে, সেগুলো হচ্ছে অস্থায়ী রাজস্ব। ওইগুলোকে স্থায়ীকরণ যখন করা হবে, অর্থাৎ এই পদগুলাকে, আপনাকে না পদগুলাকে, তখন ওইগুলোর পরবর্তীতে সার্কুলার গুলো পরবর্তীতে আসবে, তখন ওইগুলোর পাশে লেখা থাকে স্থায়ী রাজস্ব। জাস্ট প্রক্রিয়াটা চলমান, এই জন্য ওটাকে অস্থায়ী বলা হয়। বুঝতে পেরেছেন? বেসিক তফাৎ হচ্ছে এটা। তো সার্কুলারে দেখবেন যে 60% প্রায় অস্থায়ী রাজস্বই থাকে, স্থায়ী রাজস্ব পদ খুব কমই আছে। ওকে, আমি আমি আমার জায়গা থেকে বললাম, মানে 40% দেখা যায় স্থায়ী রাজস্ব পদ, আর বাকিগুলো অস্থায়ী রাজস্ব। আর সরকারি চাকরি বোঝার সিস্টেম হচ্ছে, দেখুন যদি কখনো দেখেন যে কোনো মানে আপনার অধিদপ্তর বা পরিদপ্তর, এগুলো অবশ্যই সরকারি, ঠিক আছে? এগুলো আপনারা খেয়াল রাখবেন। ওকে, তো আরো অনেকে বলেন যে স্যার বিভিন্ন কর্পোরেশন যেগুলো আছে এগুলো কি সরকারি? এগুলার চাকরিও সরকারি, তবে এগুলো এই যে অস্থায়ী রাজস্ব যেগুলো বললাম, এই 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 সিস্টেমে চাকরিগুলো হয়। ওকে, আশা করি আপনারা মানে বেসিক তফাৎটা ধরতে পেরেছেন, আপনাদের কিছুটা হলেও বুঝতে সহজ হবে। আর ওই যে বলেছিলাম যে ইউনিয়ন সমাজকর্মী বিষয়টা, আর হচ্ছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এই যে পদটা, ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যদি আপনি ঢুকতে পারেন, তো যেহেতু এটা স্থায়ী রাজস্ব পদ, সকল সুযোগ সুবিধা আপনি স্থায়ীভাবেই পাচ্ছেন। আর ওইটাতে যদি ঢোকেন অস্থায়ী রাজস্ব পদে, চাকরিটা অন্তত যাবেন, এতটুকু শিওর থাকেন, যদি আপনি আচরণ বিধি বা সরকারি যে বিধিমালা আছে চাকরিজীবীদের জন্য, সেগুলো যদি বহির্ভূত কোনো কাজ না করেন, থেকে যাবে আপনার। ওকে, ও নিয়ে টেনশনের কিছু নাই। জাস্ট আপনার 2টা বছর অপেক্ষা করতে হবে ওইটা স্থায়ীকরণের জন্য। এখানে স্থায়ীকরণ হবে 2 বছরে, কিন্তু পদ চলে যাচ্ছে না। আর একটা বিষয় যেটা আমি মানে প্রথমেই বলা উচিত ছিল, হয়তো আমি মানে আমার বলা হয়নি, মাফ করবেন, তা হচ্ছে স্থায়ী যে রাজস্ব যে পদগুলো আছে, এই পদগুলোর নাম যেটা থাকে সেটা কোনোভাবেই আর পরিবর্তন হয় না। অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী, সেটা ইউনিয়ন সমাজকর্মী থাকবে। আরেকটা আছে দেখবেন আপনার সমাজকর্মী পৌরসভা, ওটা আবার সমাজকর্মী পৌরসভা। কিন্তু আপনি যদি এই অস্থায়ী রাজস্ব চাকরি দিকে তাকান, দেখবেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এই চাকরিটা আগে নাম ছিল হচ্ছে ক্রেডিট সুপারভাইজার, বর্তমান নাম হচ্ছে এইটা। কোনো কারণে যদি আপনি ঢোকার পরে এই নামটা পাল্টে আবার অন্য কোনো কিছু হয়, তখন কিন্তু ওই যে নাম হবে, সেই নামের যে কাজগুলো হবে সেগুলো আবার আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এই ইউনিয়ন সমাজকর্মীতে ঢোকেন, এটার নাম পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার পদোন্নতি না হচ্ছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কিছু বেসিক তফাৎ, এগুলা আপনারা হয়তোবা বোঝেন না, তাই আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আমার কোনো তথ্যে মনে হয় যে না আমার মিস ইনফরমেশন হয়েছে আমার কাছ থেকে, বা আমার কোনো তথ্যের গরমিল আছে, প্লিজ আমাকে জানাবেন। আমি নিজেও অনেক কিছু শিখতেছি, আমি অনেক কিছু জানার চেষ্টা করতেছি। আমি তো আর সব জানতা সমীপেশু নয়, তাই না? বা আমি তো সব জানতা নই যে আমি সবকিছু জানবো। ওকে, এখানে যদি আপনারা বলেন রাগ করলা, আমি রাগ করিনি ভাই, কারণ এখানে রাগ করার কোনো সিস্টেমই নেই, আমি তো সবকিছু জানবো না। আবার আমি যদি কোনো কিছু ভুলভাল আপনাকে বলি, এবং আপনাকে যদি বলি যে আপনি এটাই শোনেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা মানে মিসকমিউনিকেশন হবে, এবং তার মাধ্যমে মিস ইনফরমেশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তাই আমি চাই সবকিছু ঠিকঠাক ভাবে চলাক। যদি কেউ কোনো তথ্য জানতে চায়, সে ঠিকটা জানুন, যে দিচ্ছেন তিনিও যেন ঠিকটা দেন। যদি ভুল দিয়ে থাকেন তিনি যেন নিজেকে শুধরে নেন, এই জন্যই কথা বলতে আসা। তো আমাকে জানাবেন কেমন লাগলো, সেটাও জানাবেন। আপনাদের ঈদ ভালো কাটুক।
আসলে এই কুরবানি এটা হচ্ছে আমাদের এইখানটা এবং এইখানটার যে আত্মিক পরিশুদ্ধি এবং যে আত্মিক যে কুরবানি, অর্থাৎ আমাদের মনের ভিতরে যত কলঙ্ক, মনের ভিতরে যত পাপ, যত মানে খারাপ জিনিসগুলো আছে, অহংকার থেকে শুরু করে যত যা আছে, এগুলোকে যদি আপনি কুরবানি দিতে পারেন তবেই আপনার কুরবানি কবুল হবে। পশু কুরবানি এটা জাস্ট হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু মেইন সন্তুষ্টি আল্লাহ পাক, মানে মেইন সন্তুষ্ট তিনি তখনই হবেন যদি আমরা এইগুলোকে কুরবানি করতে পারি, যে মিনিটটাকে বললাম। আশা করি আমরা সেভাবেই চলবো। যত বড় পর্যায়ে যান না কেন, অহংকারটা রাখেন না। আপনি আপনার জীবন থেকে যদি মিথ্যা কথা বলা আর এই অহংকার করা, এই দুটা জিনিসকে যদি বাদ দিয়ে দিতে পারেন না, দেখবেন যে আপনার জীবন অনেক সহজ। আপনি অনেক সম্মান পাবেন, অনেক মানুষের অনেক ভালোবাসা পাবেন, বিশ্বাস পাবেন। আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে দিকে বলবে কেমন আছে, আসসালামু আলাইকুম, এটাই বলবে। বুঝতে পেরেছেন? অনেক জ্ঞান দিলাম, এই তো। তাই আর কি। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।